মানসদের লেখা গল্প ঝাড়বাতি। রামকিঙ্করের বয়স প্রায় 60। শরীরে অপুষ্টির ছাপ সুস্পষ্ট। চোখে অতি পুরানো এক চশমা। চশমার কাঁচ বেশ ঝাপসা। বহু ব্যবহারে ডাঁটিও বিবর্ণ। হাঁটুর উপর ধুতি। বছরের অধিকাংশ সময় খালি পা। মাথায় যেটুকু চুল অবশিষ্ট আছে সবই সাদা। শীর্ণকায় কাঠামোতে যেন বার্ধক্যের অকাল আবাহন। দেখলে মনে হবে অশীতিপর বৃদ্ধ। বিশাল 3তলা বাড়িতে একা। বাড়িটার বয়স প্রায় 250 বছর। উঁচু খিলান দেওয়া। ঢোকার দরজা পেল্লাই বড়। আগেকার দিনের কাঠের কাজ। বাইরে পলেস্তারা খসে পড়েছে অনেক আগেই। প্রায় পুরো বাড়িটাই বাইরের ইঁটগুলো দাঁত বের করে কোনো ক্রমে যেন কাঠামোটাকে ধরে রেখেছে। যে কোনো দিন হাল ছেড়ে দিতে পারে। এদিক ওদিক ফাটল বাইরের দেওয়ালকে এক মানচিত্রের আকার দিয়েছে। দক্ষিণ দিকের ফাটলটা বেশ বড়। তার মধ্য দিয়ে সূর্যের এক ফালি আলো নিয়ম করে মেঝেতে এসে পড়ে। বাকি বাড়ি যথেষ্টই অন্ধকার। সারাক্ষণ এক স্যাঁতসেঁতে ভাব। রামকিঙ্কর সেই আলো দেখে আবার সময় নির্ণয় করে। এক সময় জমিদার ছিল। রামকিঙ্করের দাদুর দাদু গন্ধর্বনারায়ণ নাকি ইংরেজদের থেকে রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। রামকিঙ্কর দাবি করে স্বয়ং লর্ড কার্জন নাকি এই বাড়িতে এসেছিলেন গন্ধর্বনারায়ণের সঙ্গে দেখা করতে। বাড়িতে ঢোকার মুখে দরজা পেরিয়ে এক বিশাল ঝাড় লণ্ঠন। যদিও তাতে আর প্রিজম বা ক্রিস্টাল খুব একটা বেশি অবশিষ্ট নেই, তবুও যেন অনেক ইতিহাসের সাক্ষী। কি বাড়িতে এখন আর কেউ নেই, স্রেফ রামকিঙ্কর ছাড়া। যে যা নিজের মতো করে কালের প্রবাহে বয়ে গেছে এদিক ওদিক। স্রেফ বাড়িটার সঙ্গে রয়ে গেছে রামকিঙ্কর। এক ছেলে, সেও থাকে আসানসোলে। সেখানে ছোটোখাটো কি একটা চাকরি করে। বাবার সঙ্গে খুব একটা বনিবনা হতো না। বিয়ের আগে যাও বা বাড়ি আসতো, বিয়ের পর একদমই না। রামকিঙ্করের উৎপাতে বউও ছেলের কাছে গিয়ে থাকে। পাড়ার লোক জিজ্ঞেস করলে বলে, বাবু তো খুব বড় চাকরি করে, এখানে এলে কি তার চলবে? খুব ব্যস্ত। আমাকে তো কত করে বলে ওর ওখানে গিয়ে থাকতে। আমি ওই জেলখানার মধ্যে থাকতে পারবো না বলে যাই না। পাড়ার লোকও জানে এসব রামকিঙ্করের মন গড়া কথা। রামকিঙ্করের যত দম্ভ তার কৌলিন্য নিয়ে। বাড়ির বাইরে সিমেন্টের এক বসার জায়গায় সারাদিন বসে থাকে। আর রাস্তা দিয়ে যে যায় তাকে ধরে হয় জ্ঞান দিতে থাকে, না হয় তার পরিবারের ঐতিহ্য শোনাতে থাকে। গর্ব করে বলে বাড়ির ঝাড় লণ্ঠনের কথা। আর কারো বাড়িতে নেই এত বড় আর এত পুরনো ঝাড় লণ্ঠন। যখন সে তার ঐতিহ্যের কথা শোনাতে থাকে, গর্বে যেন তার বুকটা ফুলে ওঠে। অপর দিকের ব্যক্তিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, বনে দিয়ে আনা রক্তে থাকে, পয়সাই নয়। সবাই তাকে এড়িয়ে যেতে চায়। কেউ কেউ তাকে আবার ছিটিয়ালও বলে। পাড়ার কিছু ছেলে ছোকরা বলে, দাদু তোমার ওই ঝাড় লণ্ঠনটা নাকি কলকাতা মিউজিয়াম নিয়ে যেতে চেয়েছিল প্রচুর দাম দিয়ে। তখন দ্বিগুণ উৎসাহে রামকিঙ্কর শুরু করে, হ্যাঁ, অনেকেই কিনতে চেয়েছিল প্রচুর দাম দিয়ে। বিক্রি করার হলে তো কবেই বিক্রি করে দিতাম, কিন্তু আমি দিইনি। আমাদের বংশের ঐতিহ্য। জমিদারির যা অবশিষ্ট ছিল সব বেচে দিয়ে সব শরিকদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছিল। বিক্রি হয়নি এই জীর্ণ বাড়িটা। কেউ কেনার আগ্রহ দেখায়নি। তাছাড়া রামকিঙ্করের কোথাও যাবার জায়গা ছিল না, তাই সবাই বেচতে চাইলেও রাজি হয়নি সে। এতদিন মোটামুটি জমানো টাকা সুদে চলে যাচ্ছিল, কিন্তু উত্তরোত্তর পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছিল। বাজারের ভালো চাল তো বছর 10 আগেই কেনা বন্ধ। রেশন থেকে একদিন চাল আনতে দেখলে ছেলে ছোকরার দল বলে, দাদু তুমি তো বড় জমিদার মানুষ, রেশনের চাল কেন কিনছো? রামকিঙ্কর ফুঁসে উঠত, আমি কিনছি তো তোর বাবার কি? রামকিঙ্কর যত রাখতো ছেলেগুলো ওর পিছনে আরও বেশি করে লাগতো। দাদু 10 টাকা দেব, তোমার ওই ঝাড় লণ্ঠনটা দেবে? ইয়ার কি হচ্ছে? 10 টাকায় ঝাড় লণ্ঠন কিনবি? ইংরেজ আমলের ওটা, তোরা কি জানিস ওর মর্ম? দাদু ওর চেয়ে আর 1 পয়সাই বেশি কেউ দেবে না। রামকিঙ্কর মেজাজ হারিয়ে খুব বাজে ভাষায় গালমন্দ করতে থাকে। এরই মাঝে কেউ একটা ছোট্ট একটা মাটির টুকরো ছুঁড়ে দেয় রামকিঙ্করের গায়ে। রামকিঙ্কর পাল্টা ঢিল ছুটতে থাকে। এভাবে ওকে নিয়ে ছেলে ছোকরারা মজা করতে ছাড়তো না। হতোদ্যম রামকিঙ্কর সারা রাস্তা ছেলে ছোকরাদের গালি দিতে দিতে বাড়ি ফেরে। বাড়ি ফিরে ঝাড় লণ্ঠনটার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ঘুরে ফিরে চারদিক দেখতে থাকে ঝাড়বাতিটাকে। বোঝার চেষ্টা করে
কতগুলো ক্রিস্টাল থাকার কথা ছিল, কতগুলোই বা আছে। যে চেনটা সিলিংয়ের সঙ্গে ঝুলছে সেটার অবস্থাও বেশ খারাপ। ওপরের দিকে তাকায়, বিমগুলো মরচে পড়ে প্রায় ক্ষয়ে গেছে। গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে আসে। সিঁড়িময় ধুলো। এক একটা ধাপ বেয়ে ওপরে উঠতে থাকে, প্রত্যেক ধাপে নিজের পায়ের চিহ্ন এঁকে। দোতলায় এসে দাঁড়ায়। রেলিংগুলো জীর্ণ। মরচে পড়া রেলিংগুলোতে হাত দিতেও ভয় লাগে। যদি ধারালো ছোট্ট লোহার টুকরো হাতে ফুটে যায়। একটার পর একটা ঘর পেরিয়ে যায়। সব ঘরগুলোই তালা বন্ধ। শরিকরা তালা দিয়ে যে যার চলে গেছে। হাঁটতে হাঁটতে দালানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছয়। দেওয়াল জুড়ে মাকড়সার জাল। একটা বড় কালো মাকড়সা ওঁত পেতে বসে আছে। জালে কিছু পড়লে ঝাঁপিয়ে পড়বে শিকারের উপর। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মাকড়সার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আস্তে আস্তে বাঁদিকে ঘাটটা ঘোরায় রামকিঙ্কর। কার্নিশের দিকে দৃষ্টি যায়। মনে পড়ে কত কথা। ছোটবেলায় খুঁড়তুতো জ্যাঠতুতো ভাইদের সঙ্গে খেলতে খেলতে কপালের কাছটা কেটে গেছিল। সেই দাগ এখনও আছে। বাম হাতটা দিয়ে কপালে একবার হাত বুলিয়ে দাগটা বোঝার চেষ্টা করে। ফিরে যায় প্রায় বছর 50 আগে, যখন নাকি এই বাড়িতে প্রায় সব মিলিয়ে 50টা পাত পড়ত। স্রেফ কাজের লোকই ছিল সব মিলিয়ে জনা 10। জলখাবারে কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন সিঙাড়া জিলিপি। সবসময় বাড়িটা যেন গমগম করত। সারা বাড়িতে একটা প্রাণ ছিল। আস্তে আস্তে 3 তলায় উঠতে থাকে। শেষ কবে সারা বাড়ি এমনি ঘুরে দেখেছে মনে করতে পারে না রামকিঙ্কর। সারা সিলিংময় জলের ছোপের দাগ। কিছু কিছু জায়গায় বিম ক্ষয়ে ক্ষয়ে বেশ পাতলা হয়ে গেছে। খুব বিপজ্জনক পরিস্থিতি। দেওয়ালের খুব কাছে এসে প্লাস্টার খসে যাওয়া ইঁটগুলোকে নিরীক্ষণ করতে থাকে। নখ দিয়ে একটা জায়গায় অবশিষ্ট প্লাস্টারটাকে তুলতে চেষ্টা করে দেখতে চায় এখনো কতটা শক্ত। এক দীর্ঘ ইতিহাসের শেষ অধ্যায়ে যেন দাঁড়িয়ে আছে সে, যেখানে সব আভিজাত্য প্রাচুর্য অতীতের ছায়া হয়ে বাড়িময় ঘুরে বেড়ায়। বাড়ির বন্ধ জানালা দরজাগুলোকে দেখে মনে হয় সময়কে বন্দি করে রাখা বৃথা চেষ্টা। সময় যেন অনেক আগেই সব কিছু ছেড়ে চলে গেছে। বাকি যা আছে সবই ভগ্নাবশেষ, কালের গহ্বরে তলিয়ে যাবার নীরব প্রতীক্ষায়। পাড়ায় সরকারদের বাড়িটা যেন বেশ ফুলে ফেঁপে উঠেছে কয়েক বছরে। আগে ছোট একটা টিনের চালের বাড়ি ছিল, সেটা ভেঙে বিশাল 4 তলা বাড়ি এখন। ওষুধের হোলসেলার, খুব পয়সা কামাচ্ছে দুহাতে। বেশ কয়েক বছর থেকে রামকিঙ্করের ঝাড়বাতিটার উপর খুব লোভ। অনেকবার বলেছে, রামকিঙ্কর রাজি হয়নি। আজ ওদের বাড়িতে ছোট ছেলেটার বিয়ে, খুব ধুমধাম করে হচ্ছে। কলকাতা থেকে মেহবুব ব্যান্ডকে ভাড়া করে এনেছে। ওখানে আজ রাতে রামকিঙ্করের নেমন্তন্ন। অনেক দিন পর বিয়ে বাড়িতে কেউ নেমন্তন্ন করলো। আজকাল ওকে কেউ কোনো অনুষ্ঠানে সচরাচর ডাকে না। যাক, সরকাররা পয়সা হলেও ওকে ভুলে যায়নি। রাতে গিয়ে চব্যচস্য করে খেয়ে আসে। পাত এত পরিষ্কার যে পিঁপড়েও কিছু পাবে না। পাতের পাশে মাছের কাঁটা, মাংসের হাড়ের বেশ বড়সড় স্তূপ, যা রামকিঙ্করের পাতকে বাকিগুলো থেকে সহজেই আলাদা করে। খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে দাঁত খুঁজতে খুঁজতে পাশের লোককে বলে, আরে এ এমন কি খাওয়া! আমার কাকার বিয়েতে এলাহাবাদ থেকে নহবত এসেছিল। কলকাতা থেকে 10 জন হালুইকার। ভিয়েন বসাতে ভীমনাগের দোকান থেকে লোক এসেছিল। ক্রিকেট বল লোফার মতো করে দুহাত একসঙ্গে করে বলে, এক একটা রাজভোগ ছিল এত বড়। পুকুর থেকে মাছ ধরা হয়েছিল। এক একটা মাছ ছিল 30 কেজির মতো। সেই মাছ দুজনে বয়ে নিয়ে যেতে হতো। সব মিলিয়ে 1000-3 লোক খেয়েছিল। পাশের লোকজন যে যার মতো চলে যায়। রামকিঙ্কর বলতেই থাকে, এখন এসব বললে কেউ বিশ্বাস করবে না। আরে জমিদার বাড়ির বিয়ে বলে কথা। রামকিঙ্করের জমানো 2 লাখ টাকা সুদে পেট চালানো দায় হয়ে পড়ে। উত্তরোত্তর জিনিসের বর্ধিত দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে কম সুদ। রামকিঙ্কর এবার একটা কাজের চেষ্টা করে, জীবনে প্রথমবার। কখনো ভাবিনি এই দিন আসবে। ভাবে সরকারকে গিয়ে বলে দেখবে যদি ওদের দোকানে খাতা টাতা লেখার কিছু কাজ থাকে। সরকার, শোন না, তোর সাথে কথা আছে। হ্যাঁ বলো জ্যাঠা। বলছিলাম কি, ওই আর কি। আরে কি ওই? না বললে কি করে বুঝবো? হ্যাঁ, ডাক্তার বলল একটু কাজ টাজ করতে, তাতে নাকি শরীর ও মন দুটোই ভালো থাকবে। তাই আর কি, যদি তোর দোকানে কিছু কাজ টাজ থাকে। জ্যাঠা, তুমি এই বয়সে কি কাজ করবে বলো? তোমার মতো বয়সে লোক তো রিটায়ার করে।
তোমার তো এখন পায়ের উপর পা তুলে খাওয়ার টাইম। তবুও যদি কিছু থাকে দেখ না। জ্যাঠা, আমার দোকানে এখন কোনো কাজের লোক লাগবে না। রামকিঙ্কর বেশ হতাশ মনে বাড়ি ফিরে আসে। একবেলা দুমুঠো চাল আর একবেলা মুড়ি আর জল খেয়ে কোনো রকমে দিন চলে। মাঝে মাঝে সরকার বাড়ির বড় ছেলে সুবীর আজকাল প্রায় আসে রামকিঙ্করের বাড়িতে এটা সেটা নিয়ে। বলে, জ্যাঠা, তোমার বৌমা এই মাছটা বা এই তরকারিটা করে পাঠালো তোমার জন্য। রামকিঙ্কর খুশি হয়। তবুও ওদের চালচলন যেন ভালো লাগে না রামকিঙ্করের। সরকারদের নতুন কেনা বড় গাড়িটা যখন মাঝে মাঝে ওর মুখের কাছে এক গাদা ধোঁয়া ছেড়ে চলে যায়, অসহ্য লাগে রামকিঙ্করের। মনে মনে ভাবে, খুব পয়সা হয়েছে না? আরে, আমার দাদুর ঘোড়া ছিল, সেই ঘোড়ায় করে আদায়ে যেত। হঠাৎ করে একদিন সুবীর রামকিঙ্করের বাড়ি আসে। সুবীরের বয়স প্রায় ৪৫। গায়ের রং কালো, মাথা ভর্তি চুল, নাকের নিচে সুন্দর করে ছাঁটা গোঁফ। শরীরে সচ্ছলতার ছাপ স্পষ্ট। পা আর মাথার ঠিক মধ্যিখানে দিন দিন ভুঁড়িটা যেন বেড়েই চলেছে। বলে, জ্যাঠা, বাড়ি আছো? সুবীরের ডাক শুনে রামকিঙ্কর তাড়াতাড়ি বেরিয়ে আসে। সুবীর বলে, জ্যাঠা, কিছু কথা আছে, ভেতরে আসবো? রামকিঙ্কর তাকে ভেতরে নিয়ে গিয়ে বসায়, একদম নিজের ঘরে। বিকেল ৩টে, বাইরে খটখটে রোদ, তবুও ঘরের মধ্যে আলোর অভাব সুস্পষ্ট। একটা ৪০ ওয়াটের হলুদ বাল্ব জ্বালিয়ে দেয় রামকিঙ্কর। ভেতরের দেওয়ালের জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়ছে। সিলিংটা কালো ঝুলে ভর্তি। ঘরের ভেতর একটা গুমো গন্ধ, নোংরা বিছানা। সুবীরের বসতে ঘেন্না হয়। পাশে একটা খালি চেয়ার, তাতে বসে সুবীর। বেশ মশা ঘরটার মধ্যে। ঘরের দেওয়াল বরাবর একটা তার টানানো, তাতে ঝোলানো রামকিঙ্করের ধুতি, গেঞ্জি, আন্ডারপ্যান্ট থেকে গামছা, চাদর, সোয়েটার সব কিছু। সুবীর শুরু করে, জ্যাঠা, দেখো, তুমি সেদিন আমার দোকানে কাজের জন্য এসেছিলে। কাজ আমি দিতে পারিনি, খুব খারাপ লাগছে। আমি জানি কাজটা পেলে তোমার খুব ভালো হতো, কিছু টাকা আসতো হাতে। না না, টাকার জন্য নয়, এমনি সময় কাটতে চায় না বসে বসে, তাই ভাবলাম। টাকা আমার অনেক আছে। জ্যাঠা, আমি জানি টাকা তোমার দরকার নেই, তবু বলছিলাম কি, যে ওই ঝাড়বাতিটা অনেক পুরনো হয়ে গেছে, ক্রিস্টালগুলো অনেক ঝরে গেছে। তাছাড়া যে বিম থেকে ঝুলছে সেটাও অনেক হয়ে গেছে। কি জানি কোন দিন কি হয়ে যায়। তুমি যদি আমায় বিক্রি করতে, তাহলে জিনিসটা আমি মেরামত করিয়ে নিতাম। আমাদের পাড়ার গর্ব এই জিনিস। আমি চাই না অন্য কেউ এসে এটা নিয়ে যাক। পাড়ার জিনিস পাড়াতেই থাকতো। তুই আমাকে বিক্রি করার কথা বলছিস? না না, আমি বিক্রি করতে পারবো না। জ্যাঠা, ১০ লাখ টাকা দেব, ভেবে দেখো। এই বাড়িটার বয়স যতদিন, ওই ঝাড়বাতিটার বয়স ততদিন। ওটা খাস ইংল্যান্ডের জিনিস, কোনো এক ইংরেজের থেকে কেনা হয়েছিল। ওটা চলে গেলে এই বাড়ির সর্বস্ব চলে যাবে। ঠিক আছে, তোমার ব্যাপার। তবে একটা কথা, তোমার অবর্তমানে কি হবে? এখন থেকেই যদি একটা সদ্গতি করে যেতে, তাহলে কিছু টাকাও পেতে, আর জিনিসটাও ভালো থাকতো। ১২ লাখ দাম দিলাম, যদি রাজি থাকো তবে জানিও। এই বলে সুবীর উঠে পড়ে। চৌকাঠটা ঠিক পেরিয়েছে, রামকিঙ্কর বলে, সুবীর, দাঁড়া, তুই কি বললি? ১২ লাখ? হ্যাঁ, একদম ক্যাশ, যে কোনো দিন। ধুর, আমি বিক্রি করব না, ভাবছিলাম এটার এত দাম। রামকিঙ্কর ফিরে এসে ঝাড়বাতিটার নিচে দাঁড়ায়। ওপরের দিকে বেশ ঝুল হয়ে গেছে, কতদিন পরিষ্কার করা হয়নি। এই বাড়ির শেষ গর্ব হলো এই সুবিশাল ঝাড়বাতি। এতদিন এতগুলো বছর ধরে বংশের সব লোকের মাথার উপর ঝুলে থেকেছে। কত লোকের মুখে কত প্রশংসা শুনেছে রামকিঙ্কর। রাতে ঠিক করে ঘুমোতে পারে না। এতগুলো টাকা, ওর বাকি জীবনটা হেসে খেলে চলে যাবে। কিন্তু পাড়ার সবাই জানবে রামকিঙ্কর এতই গরিব হয়ে গেছে যে বংশের আভিজাত্যটাই বিক্রি করে দিচ্ছে। না না, সে জমিদার বংশের, ইংরেজদের থেকে রায়বাহাদুর উপাধি পাওয়া বংশের লোক। দুমুঠো ভাতের জন্য সেই গর্বটা বিক্রি করে দেবে? রাতে ঘুম আসে না, খুব খিদে পায় রামকিঙ্করের। শুকনো মুড়ি ছাড়া আর কিছুই নেই। মাথাটা ধরে আসে, জল খেয়ে আবার শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সরকারদের বাড়িতে যায়। রামকিঙ্করকে দেখে সুবীর ঘরে নিয়ে বসায়। পুরো প্লেট ভর্তি করে নানা রকমের মিষ্টি আসে রামকিঙ্করের জন্য।
এক একটা করে পুরো প্লেটটাই খালি করে দেয় রামকিঙ্কর। তারপর বলে, সুবীর, আমি ভাবলাম তোর কাছে ঝাড়বাতিটা ভালো থাকবে, তুই এটার যোগ্য। তবে আমি টাকার জন্য কিন্তু বিক্রি করছি না। আমি চলে গেলে ঝাড়বাতিটা হয়তো 12 ভূতে লুটেপুটে খাবে, তার চেয়ে তোর বাড়িতেই না হয় থাক। কয়েকদিন পর দুটো লোক নিয়ে সুবীর রামকিঙ্করের বাড়িতে আসে। রামকিঙ্করের হাতে 12 লাখ টাকা তুলে দিয়ে লোক দুটোকে বলে ঝাড়বাতিটা খুলতে। ধীরে ধীরে ঝাড়বাতিটা খোলা হয়। রামকিঙ্কর দাঁড়িয়ে থাকে। লোক দুটো ওটাকে নিয়ে বাইরের ভ্যানে তোলে। রামকিঙ্কর দাঁড়িয়ে থাকে। সিলিংটা এখন শূন্য। পাশ থেকে একটা মাকড়সা ধীরে ধীরে ওখানে আসে। রামকিঙ্কর দাঁড়িয়ে থাকে। মাকড়সাটা জাল বুনতে শুরু করে। রামকিঙ্কর দাঁড়িয়ে থাকে। দৃষ্টিতে এখন তার শুধুই শূন্যতা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।